প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাই আজকের অনলাইন ক্লাসে। রোজিনা শাহীন, প্রভাষক ব্যবস্থাপনা, শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়, ঢাকা। তো আমাদের আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্র যেটা উৎপাদন ব্যবস্থাপনা আছে সেটা পড়ব, এবং আমরা পড়ছিলাম হচ্ছে 10ম অধ্যায় বিন্যাস বা লেআউট। তো এর আগে আমরা একটা ক্লাস করেছি, আশা করি সবাই পড়েছো। বিন্যাসের উদ্দেশ্য এবং বিন্যাসের উত্তম বিন্যাসের বৈশিষ্ট্য এটা পড়েছি। তো এই আগে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই অধ্যায়ের শিখন ফল। সবাই দেখছো এখানে শিখন ফলগুলো দেয়া আছে, এবং এরপরে দেয়া আছে হচ্ছে এই অধ্যায়ের আলোচিত যে বিষয়বস্তু, কি কি আলোচনা করা হবে সেই বিষয়গুলো আছে পর্যায়ক্রমে, যেটা তোমাদের বইয়েও আছে। তো আমরা আজকে বিন্যাসের উপর প্রভাব বিস্তারকারী উপাদান এবং বিন্যাসের গুরুত্ব, বিবেচ্য বিষয় এবং গুরুত্ব, এই বিষয়গুলো পড়ব। তো সবাই অনলাইন ক্লাসে যুক্ত হও, আশা করি সবাই অনলাইন ক্লাসে যুক্ত হয়েছে এবং বইটা সাথে রাখো, পড়া শুনো, খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো ফলো করো, এবং যেভাবে বলছি সেভাবে পড়তে হবে তোমাদের ঘরে বসে। তো এখানে দেখো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমরা এর আগে বিন্যাস কি সেটা জেনেছি, বিন্যাসের গুরুত্ব এবং উত্তম বিন্যাসের বৈশিষ্ট্য সেগুলো জেনে উদ্দেশ্য জেনেছি, এবং বিশেষ যে গুণ বা বৈশিষ্ট্য আছে সেটাও জেনেছি এর আগের ক্লাসে। তো আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে বিন্যাসের উপর প্রভাব বিস্তারকারী যে উপাদান, বিন্যাসের ক্ষেত্রে কি কি বিষয় প্রভাব বিস্তার করে সেই বিষয়গুলো একটু দেখো। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ব্যবসায়ের প্রকৃতি। হ্যাঁ, ব্যবসায়ের প্রকৃতি এটা একটা বিষয় যেটা বিন্যাসের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। আমরা জানি বিন্যাস হচ্ছে সাজানো, কারখানা বা অফিসে পণ্যদ্রব্য এবং মেশিনারি যন্ত্রপাতি এগুলো সুশৃঙ্খলভাবে সাজিয়ে রাখা হচ্ছে বিন্যাস। তো এখানে ব্যবসার প্রকৃতির উপরও বিন্যাসটা অনেকাংশে নির্ভর করে। যেমন সব ধরনের প্রতিষ্ঠান একই রকম না, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, কোনোটা আছে সেবাধর্মী প্রতিষ্ঠান, কোনো কিছু আছে কোনো প্রতিষ্ঠান আছে উৎপাদন প্রতিষ্ঠান, আবার কিছু আছে সেবাধর্মী, মানে সেবা কর্ম উৎপাদন করে এবং ব্যবস্থাপনা করে সেরকম প্রতিষ্ঠান। তো এর 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 বিষয়টাই হচ্ছে কি, ব্যবসার প্রকৃতি এক এক রকম, সেহেতু বিন্যাসের প্রকৃতিটাও সেরকম আলাদা আলাদা হবে। যেমন শিক্ষা প্রতিষ্ঠানের বিন্যাস একরকম হবে, বা হোটেল বা হাসপাতাল, হ্যাঁ, এই ধরনের প্রতিষ্ঠানের বিন্যাস একরকম হবে। তাহলে ব্যবসার প্রকৃতির উপর বিন্যাসের ধরনটা নির্ভর করে। হ্যাঁ, এরপরে আসছে হচ্ছে দ্রব্য বা সেবার প্রকৃতি। দ্রব্য বা সেবার প্রকৃতি, বিভিন্ন ধরনের দ্রব্য বা সেবার প্রকৃতি যেহেতু আলাদা, বিন্যাসের ধরনটাও সেক্ষেত্রে আলাদা হবে। কিছু দ্রব্য আছে, যে পণ্যদ্রব্য আছে যেগুলো আমরা ব্যবহার করি, আবার কিছু আছে দাহ্য বা কেমিক্যাল জাতীয় পণ্য উৎপাদন হয় বা সেগুলো পরিচালিত হয় উৎপাদন কাজ। সেক্ষেত্রে এই ধরনের পণ্য বা এই ধরনের বিষয়টির ক্ষেত্রে বিশেষ সেফটির ব্যবস্থা করতে হয়, নিরাপত্তার বিষয়টাকে বিন্যাসের ক্ষেত্রে খুব বেশি গুরুত্ব দিতে হয়। এবং আবার ভারী যন্ত্রপাতি বা স্বাভাবিক উৎপাদনের ক্ষেত্রে আলাদা বিন্যাসের ব্যবস্থা করতে হয়। ভারী যন্ত্রপাতি উৎপাদনের ক্ষেত্রে সেভাবে বিন্যাসটা সেরকম করে সাজাতে হবে, অফিস বিন্যাস বা কারখানা বিন্যাস। আবার উৎপাদন বিন্যাসের ক্ষেত্রে উৎপাদনের ক্ষেত্রে বিন্যাস পরিকল্পনাটি আরেক রকম হবে, অর্থাৎ পণ্য বা সেবার ধরন বা প্রকৃতির উপরও বিন্যাসের ধরন বা প্রকৃতি আলাদা আলাদা হবে। এটা হচ্ছে আরেকটা বিষয়। এরপরে আসছে আমাদের 3 নম্বর যেটা, সেটা হচ্ছে উৎপাদনের প্রকৃতি। তো উৎপাদনের প্রকৃতি এটা কি? আমরা জানি যে উৎপাদনের প্রকৃতি এক এক ধরনের পণ্যের উৎপাদন, পণ্য বা সেবার উৎপাদন আলাদা আলাদা। এক এক ধরনের প্রতিষ্ঠানের উৎপাদনের প্রকৃতি কেমন হবে সেটার উপর তাদের বিন্যাস নির্ভর করবে, প্রতিষ্ঠানের উৎপাদনের উপর। তো উৎপাদন কাজ যদি ধারাবাহিকভাবে চলতে থাকে তাহলে সেই ক্ষেত্রে কারখানায় এক ধরনের বিন্যাস ব্যবস্থা হবে। আর যদি উৎপাদনের ক্ষেত্রে জব অর্ডারের ভিত্তিতে উৎপাদন কাজ চালানো হয় তাহলে বিন্যাসটা আলাদা হবে। তাই বলা হচ্ছে যে উৎপাদনের প্রকৃতির প্রতিষ্ঠানের উৎপাদনের প্রকৃতির উপর বিন্যাসের ধরনটা নির্ভর করবে, বা বিন্যাসের উপর এটা প্রভাব বিস্তার করবে। এরপরে আসছে হচ্ছে ব্যবস্থাপনার দর্শন। হ্যাঁ, ব্যবস্থাপনার দর্শন এটা কি? ব্যবস্থাপনার
আর ব্যবস্থাপনার দর্শন, এটা হচ্ছে কি ব্যবস্থাপনা এক ধরনের বিন্যাস পছন্দ করে, তাও বিন্যাসের ক্ষেত্রে সেটাও বিবেচনা করতে হবে। ব্যবস্থাপনা দর্শনের কারণেই কি হয়, সমপ্রকৃতির প্রতিষ্ঠান বা সমপ্রকৃতির যে পণ্য হওয়া সত্ত্বেও বিন্যাসের ক্ষেত্রে আলাদা বা পার্থক্য দেখা যায়, এবং ব্যবস্থাপনার যে আলাদা আলাদা দর্শন থাকে সেই কারণেই প্রতিষ্ঠান ভেদে সমপ্রকৃতির বা সমপ্রকৃতির পণ্য একই রকম হওয়া সত্ত্বেও বিন্যাসের ধরনের ক্ষেত্রে আলাদা আলাদা পার্থক্য থাকবে। হ্যাঁ, এবং এই কারণেই বলা হচ্ছে যে দুটি একই ধরনের সেবাদানকারী প্রতিষ্ঠানের বিন্যাস দুই রকমের হতে পারে, অর্থাৎ যার যার ব্যবস্থাপনা দর্শন অনুপাতে সম ধরনের সমপ্রকৃতির পণ্য বা প্রতিষ্ঠান হলেও তাদের বিন্যাসটা আলাদা রকমের হতে পারে। এটা হচ্ছে ব্যবস্থাপনার দর্শন। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আহ, আর্থিক সামর্থ্য। আর্থিক সামর্থ্য কি? আর্থিক সামর্থ্য হচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের আলাদা আলাদা সামর্থ্য একই রকম হবে, এবং সেই ক্ষেত্রে যার যার প্রতিষ্ঠানের সামর্থ্য অনুযায়ী পণ্যের বিন্যাসের ডিজাইন বা আধুনিকীকরণ বা সেটা বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেওয়া সেটা করতে পারে, কারণ এক একটা প্রতিষ্ঠানের আর্থিক অ্যাবিলিটি আলাদা আলাদা, এবং সেই ক্ষেত্রে অর্থের প্রভাবের কারণেই কোনো কোনো প্রতিষ্ঠানের বিন্যাস প্রক্রিয়া অনেক বেশি আধুনিক হবে, আবার কোনো কোনো প্রতিষ্ঠানের আর্থিক সংগতি কম থাকায় তাদের সেই রকম আধুনিক বিন্যাস তারা বাস্তবায়ন করতে পারবে না। হ্যাঁ, এটা হচ্ছে আর্থিক সামর্থ্যের ব্যাপার। বিন্যাসের ক্ষেত্রেও এটা আর্থিক সামর্থ্য বিষয়টা একটা আহ, বিষয় হয়ে দাঁড়ায় বা প্রধান একটা উপাদান হয়ে দাঁড়ায়। এরপরে আসছে বরাদ্দকৃত স্থান। বরাদ্দকৃত স্থান যেটা হচ্ছে যে বিন্যাসের জন্য যে বরাদ্দকৃত স্থান, সেই স্থানের কথা বলা হচ্ছে। উত্তম বিন্যাসের ক্ষেত্রে যে বরাদ্দকৃত স্থান সেটার সর্বোচ্চ ব্যবহারের বিষয়টাও আহ, বিবেচনা করতে হবে, এবং বরাদ্দকৃত যে স্থানটা দেয়া আছে বিন্যাসের জন্য বা কারখানার যে অবস্থান বা স্থান আছে সেটার যাতে অপচয় না হয়, সেই ক্ষেত্রে অপচয় যাতে না হয় তাহলে কি হবে, সেই ক্ষেত্রে ব্যবস্থা নিতে হবে, এবং যদি অপচয় হয় তাহলে কি হবে, বিন্যাসের যে প্রধান উদ্দেশ্য সেটা ব্যাহত হবে, অর্থাৎ সুষ্ঠু সুশৃঙ্খলভাবে সাজিয়ে রাখা যেটা বিন্যাস সেটা আর উদ্দেশ্যই ব্যাহত হবে, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে যদি বরাদ্দকৃত যে স্থানটা আছে সেই স্থানের অপচয় ঘটে। হ্যাঁ, তাহলে সেই জন্য বলা হচ্ছে যে যে বিন্যাসটা এমন হতে হবে বা বিন্যাসের উপর এটা একটা প্রভাব বিস্তারকারী উপাদান যাতে বরাদ্দকৃত যে স্থান আছে সেটার সর্বোচ্চ সঠিক ব্যবহার নিশ্চিত করা যায়। এটা হচ্ছে একটা। এরপরে আসছে হচ্ছে বরাদ্দকৃত স্থান। এরপরে যেটা সেটা হচ্ছে শ্রমিক কর্মীর সংখ্যা। শ্রমিক কর্মীর সংখ্যাও বলা হচ্ছে বিন্যাসের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। কারণ স্বল্প জায়গা দিয়ে যদি অনেক লোকের কাজ, স্বল্প জায়গা কিন্তু স্থানের সংকুলান কম বা স্থান বরাদ্দ কম হওয়া সত্ত্বেও যদি অনেক লোকের নিয়োগ দিতে হয় বা অনেক লোকের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে বিন্যাসটা এমনভাবে করতে হবে যাতে স্বল্প পরিসরে সেটা সুন্দর হয়। এবং সেটাই দেখা যায় যে আমাদের অনেক বেশি স্পেস থাকে না, অনেক বেশি অফিস বরাদ্দ বা ভবন বরাদ্দ অনেক কম থাকলেও আমরা যদি পরিপাটি সুন্দর করে সাজিয়ে অনেক লোকের কাজের সুযোগ করা যায় তাহলে সেক্ষেত্রে কাজের পরিবেশও সুন্দর হয়, এবং যেটা আমাদের অফিসগুলোর দিকে তাকালে সেটা দেখা যাচ্ছে আধুনিক অফিসগুলোতে অনেক লোক কাজ করে, কিন্তু সেখানে স্থান সংকুলন এমনভাবে গুছিয়ে করা যাতে অনেক লোক সেখানে কাজ করতে পারে, ছোট জায়গা হলেও। এরপরে আসছে হচ্ছে ব্যবহৃত যন্ত্রপাতির ধরন। ব্যবহৃত যন্ত্রপাতি যেগুলো আছে ব্যবহৃত উৎপাদনের জন্য আমরা অনেক ধরনের যন্ত্রপাতি লাগে। কোনোটা ভারী থাকে, কোনোটা হালকা থাকে, আবার কোনোটা ঝুঁকিপূর্ণ থাকে, কোনোটা অনেক বেশি সেনসিটিভ সংবেদনশীল পণ্য থাকে, যন্ত্রপাতি থাকে। তো সেই যন্ত্রপাতির ধরন অনুযায়ী বিন্যাস পরিকল্পনাটা করতে হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ভারী যন্ত্রপাতির জন্য এক ধরনের বিন্যাস, হালকা যন্ত্রপাতি বা বেশি সংবেদনশীল যন্ত্রপাতির জন্য আলাদা বিন্যাস অবশ্যই হতে হবে। ঝুঁকিপূর্ণ যন্ত্রপাতির জন্য আলাদা বিন্যাস হবে। তো এরপরে আসছে হচ্ছে চলাচলের প্রয়োজনীয়তা। চলাচলের
প্রয়োজনীয়তা, এটা হচ্ছে চলাচলের যারা উৎপাদনের ক্ষেত্রে কারখানায় উৎপাদনের জন্য যে বিভিন্ন ধরনের উপকরণ লাগে, এই উপকরণগুলো যাতে সহজে আনা নেওয়া করা যায় সেই চলাচলের কথা বলা হচ্ছে। এবং সেই ক্ষেত্রে চলাচলের স্থান যাতে সহজে চলাফেরা করা যায়, আনা নেওয়া করা যায়, উপকরণগুলোকে সঠিকভাবে কাজে এনে ব্যবহার করা যায়। এবং অফিসে যারা উৎপাদনের সাথে যে সমস্ত শ্রমিক কর্মচারী যারা বা বাইরের লোক যারা আসা যাওয়া করে, তাদেরও চলাচলের বিষয়টা অনেক বেশি জরুরি। সেক্ষেত্রে বিন্যাস এই বিষয় ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে এই বিষয়টা বিবেচনা করবে, যাতে চলাচলের প্রয়োজনীয়তা বা চলাচলের ক্ষেত্রে যাতে সুফল পাওয়া যায় জনগণ বা উপকরণ সবকিছুর ক্ষেত্রে। এরপরে আসছে হচ্ছে কার্য সম্পাদনের পরিমাণ। কার্য সম্পাদনের পরিমাণ, কার্য সম্পাদনের বলা হচ্ছে মাত্রার উপরও বিন্যাসের বিষয়টা নির্ভর করে। যদি একই ধরনের কাজ যদি প্রচুর পরিমাণে করা হয়, সেক্ষেত্রে স্থির বিন্যাস, আমরা বিন্যাসের অনেকগুলো ধরন পড়ব, এগুলো পরে পড়া হবে। স্থির বিন্যাস, পণ্য বিন্যাস, হ্যাঁ, এগুলো আমরা পরে পড়ব। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে একই ধরনের কাজ যদি প্রচুর পরিমাণে করা হয়, তাহলে সেক্ষেত্রে স্থির বিন্যাস ব্যবস্থা করা যেতে পারে। আবার পণ্যের উৎপাদন প্রকৃতির যদি পরিবর্তন বা সেবা দানের ক্ষেত্রে চাহিদার প্রেক্ষিতে, ক্রেতার চাহিদার প্রেক্ষিতে যদি করা হয়, বিন্যাসের প্রয়োজন হয়, সেক্ষেত্রে নমনীয় প্রকৃতির বিন্যাস ব্যবস্থা চালু রাখা উচিত। অর্থাৎ কার্য সম্পাদনের পরিমাণের উপরও বিন্যাসটা নির্ভর করে, কি ধরনের কাজ করা হবে সেটার উপরও বিন্যাসের ধরনটা নির্ভর করে, এটা একটা বিষয়। এরপরে আসছে হচ্ছে সবশেষে যেটা, সেটা হচ্ছে পারিপার্শ্বিক যে অবস্থা আছে, চারপাশের যে আলো বাতাস পানি, জলবায়ু, সরকারি নিয়ম নীতি এবং অন্যান্য প্রতিযোগী যে প্রতিষ্ঠান, তারপর গ্রাহকদের প্রত্যাশা চাহিদা, এই বিষয়গুলো হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা বা বিষয়, যেগুলো বিবেচনায় এনে বিন্যাস করা বিন্যাস করা হয় বা প্রভাব বিস্তার করে। এই বিষয়গুলো বিন্যাসের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। যেমন আমাদের দেশে বলা হচ্ছে যে গার্মেন্টস সেক্টরে বিদেশি ক্রেতাদের প্রত্যাশা অনুযায়ী তাদের যে গার্মেন্টস সেক্টরগুলো বিন্যাস করা হয় তাদের প্রত্যাশা অনুযায়ী, ক্রেতাদের প্রত্যাশা অনুযায়ী। আবার তাছাড়া সরকারি যে নিয়ম নীতিগুলো আছে, সেগুলো পরিবেশ দূষণের ক্ষেত্রে যাতে কোনো রকম প্রভাব বিস্তার না করতে পারে বা পরিবেশ দূষণ ঘটাতে না পারে, সেই জন্য সরকারি বিধিবিধান বা নিয়ম নীতি মেনে কারখানা বিন্যাস করা হয়ে থাকে। তাহলে এইগুলো হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা, যেগুলো বিবেচনায় এনে বিন্যাস করা হয়। হ্যাঁ, প্রতিষ্ঠান বা কারখানা বা অফিস যাই বলো না কেন, বিন্যাসের ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থা এই বিষয়টাও বিবেচ্য একটি বিষয়। তো এইগুলো হচ্ছে বিন্যাসের যে উপর প্রভাব বিস্তারকারী বিভিন্ন উপাদান। আশা করি বুঝতে পেরেছো, এবং আগের পড়াগুলো যদি পড়ো তাহলে এগুলো বুঝতে কোনো সমস্যা হবে না, আশা করি বুঝতে পারবে। এরপরে আমরা যেটা পড়বো, এই বিষয়টা আমরা যেটা পড়ছি এখন, বিন্যাসের যে গুরুত্ব, এটাও আমাদের আগের যে পয়েন্টস গুলো আছে সেই সেই মতো বা সেই সাথে মিল আছে, এবং যেভাবে আগে বলা ছিল সেরকম করেই বলা, বা বিষয়গুলো এভাবেই আসবে। উদ্দেশ্য এবং গুরুত্ব প্রায় একই রকম। তো উদ্দেশ্য পারলে তুমি গুরুত্ব পারবে, গুরুত্ব পারলে উদ্দেশ্য লিখতে পারবে। সেই জন্য এই পয়েন্টসগুলোরও মিল আছে, দেখো। তো এখানে দেখো, আমি একটু সেই জন্য একটু শর্টকাটে বলি। তো বিন্যাসের গুরুত্ব, এখানে গুরুত্বগুলোর মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে, আমরা এর আগে জেনেছি স্থানের যথাযথ ব্যবহার। বিন্যাসের গুরুত্ব কি করে, বিন্যাসের একটা উদ্দেশ্যই হচ্ছে বরাদ্দকৃত যে স্থানটা দেয়া আছে, সেই স্থানটা যাতে সুশৃঙ্খল ভাবে বা কোনো রকম অপচয় বাদ দিয়ে যথাযথভাবে ব্যবহার নিশ্চিত করা যায়। ফলে স্থানের যথাযথ ব্যবহারের ফলে বিন্যাস পরিকল্পনা যদি করা হয়, সেটা বাস্তবায়ন এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে সেটা ফলপ্রসূ ভূমিকা রাখবে। এরপরে আসছে কর্মীদের মনোবল বৃদ্ধি। বিন্যাসের ক্ষেত্রে যদি কর্মীদের নিরাপত্তার বিষয়টা বা উত্তম কার্য পরিবেশ এগুলো নিশ্চিত করা যায়, তাহলে কি হবে, কর্মীদের মধ্যে কাজের প্রতি দক্ষতা বাড়বে এবং ফলে কি হয়, পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ঘটবে, তাদের কাজের নিরাপত্তা বাড়বে এবং তাদের মধ্যে মনোবল বৃদ্ধি পাবে। হ্যাঁ, ফলে মনোবল বৃদ্ধি পেলে তারা কাজের ক্ষেত্রে আরো বেশি মনোযোগী হবে এবং এর ফলে কি হবে, প্রাতিষ্ঠানিক সুফল পাওয়া যাবে। এরপরে আসছে হচ্ছে
সহজ চলাচল, যেগুলো আগেও আসছে, সহজে যাতে চলাফেরা করা যায়, উপকরণগুলো নিয়ে আসা নিয়ে যাওয়া এগুলো করা যায়, এবং অফিসে যারা বাইরের লোক বা অফিস কর্মচারী কর্মকর্তা যারা আছে তারা যাতে সহজে চলাচল করতে পারে, ঢুকতে এবং বেরোতে পারে, সেই ব্যবস্থা বিন্যাসে থাকা উচিত। এবং এটা যদি করা যায় তাহলে প্রাতিষ্ঠানিক বিন্যাস বা অফিস বিন্যাস সুফল পাবো, অফিস বিন্যাসের ক্ষেত্রে সুফল পাওয়া যাবে। এরপরে আসছে হচ্ছে আমাদের ঝুঁকি হ্রাস। বিন্যাসের আরেকটি গুরুত্ব বা উদ্দেশ্য হচ্ছে বিন্যাস অনেক বড় বড় বা বড় বড় বা নানা ধরনের ঝুঁকি হ্রাস করতে সাহায্য করে। হ্যাঁ, এবং বিন্যাসের সাথে আহ, ব্যবস্থাপনার বা উৎপাদনের সাথে ঝুঁকি অবশ্যই জড়িত উৎপাদনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে অনেক ধরনের ঝুঁকি হতে পারে। আমরা জানি চুরি, ডাকাতি, দুর্ঘটনা, অগ্নিসংযোগ বা অগ্নিকাণ্ড ইত্যাদি ধরনের ঝুঁকি আসতে পারে। এই ক্ষেত্রে যদি সঠিকভাবে বিন্যাস করা যায় তাহলে ঝুঁকি হ্রাস পাবে, এবং উৎপাদনের ক্ষেত্রে যথাযথ অগ্নি নির্বাপক যন্ত্র, বিশেষ সিঁড়ি, তারপর সিসি ক্যামেরা, সিকিউরিটি গার্ড এগুলো যদি ঠিকভাবে থাকে তাহলে ব্যবসায়িক ঝুঁকি হ্রাস করা সম্ভব হবে, যেটা বিন্যাসের মধ্যে পড়ছে। হ্যাঁ, বিন্যাসের আওতায় পড়ছে। এরপরে আসছে হচ্ছে অপচয় হ্রাস। এটা বলার অপেক্ষা রাখে না। অপচয় কিভাবে হ্রাস করা যায়? সঠিক এবং কার্যকর বিন্যাসের মাধ্যমে কাঁচামাল এবং স্থান সহ সকল ধরনের উপাদানগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করে বিন্যাস। এবং নিয়োজিত উত্তম বিন্যাসের মাধ্যমে আহ, উত্তম বিন্যাসের মাধ্যমে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তা যারা আছে তাদের চলাচলকে নিয়ন্ত্রণের মাধ্যমে সঠিকভাবে তাদের কার্যদক্ষতাকে বৃদ্ধি করা যায়। ফলে কি হয়? প্রাতিষ্ঠানিক ফলপ্রদতা বৃদ্ধি পায় এবং অপচয় হ্রাস পায়। এরপরে আসছে হচ্ছে উন্নত কার্যপরিবেশ নিশ্চিতকরণ। বিন্যাস উপযুক্ত প্রতিষ্ঠানে শুধু কর্মীদের কার্যপরিবেশ নিশ্চিত করে না, তাদের জন্য কি করে নিরাপত্তায় বিধান করে না, তাদের উত্তম কার্যপরিবেশ নিশ্চিতের ব্যবস্থা করে। হ্যাঁ, এটা একটা গুরুত্ব। আর এরপরে আসছে হচ্ছে ন্যূনতম গতি। হ্যাঁ, ন্যূনতম গতি হচ্ছে কি বলা হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার অন্যতম দিক হলো নতুন কর্মরত কর্মীদের কার্যগতি নিয়ন্ত্রণ করে তাদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা। এটা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার একটি অন্যতম দিক। তো কর্মীদের অযথা ঘোরাফেরা বা এগুলো হ্রাস করাই হচ্ছে আধুনিক বিন্যাস ব্যবস্থার সাথে এগুলো জড়িত, যাতে কর্মকর্তা কর্মচারী বা কর্মরত ব্যক্তিবর্গকে কাছাকাছি অবস্থানের মাধ্যমে তাদেরকে সঠিকভাবে পরীক্ষণ বা মনিটর করা যায়। হ্যাঁ, যেমন বলা হচ্ছে ব্যাংকে যেমন চেকের পরীক্ষণ বিভাগ এবং নগদ অর্থ প্রদান বিভাগকে পাশাপাশি এক স্থানে রাখা হয়, সেভাবে কর্মচারী বা কর্মকর্তাদের এমনভাবে ঘোরাফেরা বা হ্রাস এগুলো নিশ্চিত করে কাছাকাছি রাখা যায়। ফলে সঠিকভাবে বিন্যাসের মাধ্যমে এটা করা যায়, এবং এটা প্রাতিষ্ঠানিক ফলপ্রদতা বৃদ্ধি করে, সফলতা বৃদ্ধি করে। আর এরপরে আসছে হচ্ছে সহজ তত্ত্বাবধান। এগুলো সব একটার সাথে যুক্ত। সহজ তত্ত্বাবধান বিন্যাসের মাধ্যমে সকল বিভাগ, উপবিভাগ এবং ব্যক্তিবর্গ যারা আছে তাদেরকে সহজে তত্ত্বাবধান করা এবং কাছাকাছি রেখে বিন্যাস করা হলে তাদের মাধ্যমে সহজে তত্ত্বাবধান করা যায়। এবং এখানে যেটা বলা আছে এটা বিন্যাসের মধ্যেই পড়ছে, যেমন সিসি ক্যামেরা বা ক্যামেরার মাধ্যমে এটা দেখা যায়। এখন কি হয় এই ধরনের এটা দেখা যায় আধুনিক অফিসগুলোতে সিসি ক্যামেরা, যার মাধ্যমে কি হয় এটা সঠিকভাবে কর্মীদের তত্ত্বাবধান করা সহজ হয়। আর পরে আসছে হচ্ছে উন্নত সেবা নিশ্চিতকরণ। সঠিক বিন্যাসের মাধ্যমে গ্রাহক সেবা এবং বা উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করা যায়। এটা একটা গুরুত্ব। এবং শেষে আসছে সুনাম অর্জন। এবং উত্তম বিন্যাসের মাধ্যমে কি হয়? সুনাম অর্জনের প্রাতিষ্ঠানিক সুনাম অর্জনে বিন্যাসের গুরুত্ব রয়েছে। যেমন এদেশে যে বহুজাতিক কোম্পানিগুলো শাখাগুলো আছে বা বৃহদায়তন বেসরকারি প্রতিষ্ঠান, অফিস বা বিন্যাসের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো বলা হচ্ছে সুনামের বিষয়টা দেখতে পাচ্ছি। যেটা ব্যাংক, বীমা বা ইলেকট্রনিক্স কোম্পানির শোরুমগুলোতে কি করে? নিজেদের সুনামের কথা চিন্তা করে তারা অফিস বিন্যাস আধুনিক করে, সুন্দর এবং সুশৃঙ্খল এবং অত্যন্ত মনোরম করে তৈরি করে বা সেভাবে বিন্যাস করে এভাবে।
অর্থাৎ এটাও সুনামের সাথে বা প্রাতিষ্ঠানিক সুনামের সাথে এই বিষয়টা জড়িত, বিন্যাসটা। এভাবে। তো আজকে এখানে এই পর্যন্তই। আমরা বিন্যাসের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী উপাদান এবং বিন্যাসের গুরুত্ব এই বিষয়গুলো জানলাম। আশা করি বুঝতে পেরেছো বিষয়গুলো। এগুলো প্রায় আগের পড়াগুলোর মতো। একটু আগের বিষয়গুলো যদি ধারাবাহিকভাবে পড়ো তোমরা বুঝে যাবে এখানে কঠিন বিষয় না কিছু। এরপরে যেটা আছে, এখানে একটা কর্মপত্র দেওয়া আছে এবং কর্মপত্রটা দেখো এখানে কি বলা হচ্ছে। জনাব সাফায়াত আজম অফিসের একজন বড় কর্মকর্তা। তিনি তার অফিস বিন্যাসের ব্যাপারে বেশ যত্নশীল। তিনি আসবাবপত্র, অফিস যন্ত্রপাতি ও সাজ সরঞ্জাম, ফাইলপত্র ইত্যাদি যথাযথ স্থানে স্থাপন করায় আগের তুলনায় অফিস কর্মচারীদের কার্য সম্পাদন অনেক সহজ সরল ও সাবলীল হয়েছে বলে তিনি মনে করেন। তাছাড়া এর ফলে একদিকে যেমন অফিস স্থানের যথাযথ ব্যবহার হয়েছে, অন্যদিকে তেমনি অফিস কর্মীসহ অফিসে আগত মানুষের চলাচলের পথও হয়েছে প্রশস্ত। আচ্ছা, আলো বাতাসের প্রবাহ আগের তুলনায় ভালো, তাই অফিসের সবাই তার এ কাজে প্রশংসায় পঞ্চমুখ। এখানে বলা হচ্ছে জনাব সাফায়েতের এরূপ অফিস বিন্যাস কি ধরনের গুরুত্ব বহন করে সেটা লিখো। অর্থাৎ এখানে অফিস বিন্যাসের গুরুত্বগুলো এই উদ্দীপকের মতো এটার আলোকে তোমাকে অফিস বিন্যাসের গুরুত্ব লিখতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। আজকের মতো এই পর্যন্তই। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং ঘরে বসে পড়াশোনা করি, নিরাপদে থাকি, এবং স্বাস্থ্য সচেতন যে বিধি আছে সেগুলো মেনে চলি। আজকের মতো এই পর্যন্তই। আর একটা বিষয় বলার আছে, সেটা হচ্ছে তোমরা আমাদের এটা ফার্স্ট পার্ট, আমরা সেকেন্ড পার্ট বই পড়তে হবে। এরপরে চ্যাপ্টার আমরা এটা চ্যাপ্টার শেষ হলে আমরা সেকেন্ড পার্ট পড়ব। তোমরা সবাই এর যদি বই না কিনে থাকো, দ্বিতীয় পত্র সেটা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র খালেকুজ্জামানের যেটা আছে একাদশের প্রথম পত্রের মতো, দ্বিতীয় পত্র বিপণন যেটা সেটা কিনবে। এবং আমরা পরবর্তীতে আমরা সেকেন্ড পার্টে পড়াশোনা করব সিলেবাস অনুযায়ী, শর্ট সিলেবাস অনুযায়ী। তো আজকের মতো এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে।